আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলি। 1.5 মাস ধরে অচল সিটি স্ক্যান মেশিন, প্রশ্নের মুখে শান্তির বাজার জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। লোকালয়ে হাতির উপদ্রব বেড়ে চলেছে। চাকমাঘাটে দাতাল হাতির হামলায় গুরুতর আহত এক ব্যক্তি। আগরতলা ভাগলপুরে 20 টাকা চাওয়ায় 6 বছরের শিশুর উপর বর্বর নির্যাতন। শিলচরে চুরি হয়ে যাওয়া দামি বাইক উদ্ধার বিশ্রামগঞ্জে। 5 দফা দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক, শুরু হলো প্রজন্ম বাঁচাও কর্মসূচি। উদ্ধারের নামে হেনস্থার অভিযোগ, 2 এনজিওর বিরুদ্ধে আইনি লড়াই। ত্রিপুরা স্টেট গেমসকে সামনে রেখে লোগো উন্মোচনের ঘোষণা। নিউজ তৎকাল 24 এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এলো এক করুণ মানবিক বাস্তবতা। এখন সংবাদ বিস্তারিত। বর্তমানে স্বাস্থ্য পরিষেবা কি তবে শুধু ফাইল কলমে সীমাবদ্ধ? কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। দক্ষিণ ত্রিপুরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র শান্তিরবাজার জেলা হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। কারণ বিগত 1.5 মাস ধরে হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে পড়ে আছে, অথচ এখনো পর্যন্ত তার স্থায়ী কোনো সমাধান চোখে পড়েনি। জেলা হাসপাতাল মানেই সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা, বিশেষ করে সড়ক দুর্ঘটনা, ব্রেন স্ট্রোক কিংবা গুরুতর শারীরিক সমস্যার ক্ষেত্রে সিটি স্ক্যান অত্যন্ত জরুরি একটি পরীক্ষা। কিন্তু এই গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের পরিবার পরিজনরা। দুর্ঘটনা বা জরুরি অবস্থায় রোগীকে শান্তিরবাজার জেলা হাসপাতালে আনা হলেও সিটি স্ক্যান না হওয়ায় তাদের বাধ্য হয়ে রেফার করা হচ্ছে আগরতলায়। ফলে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বেড়ে যাচ্ছে ঝুঁকিও। অনেক ক্ষেত্রেই সরকারি হাসপাতালে স্বল্প খরচে বা বিনামূল্যে যে পরিষেবা পাওয়ার কথা তা না পেয়ে দরিদ্র রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনোসিস সেন্টারে, যেখানে হাজার হাজার টাকা খরচ করা ছাড়া উপায় থাকছে না। 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কেন এখনো মেশিনটি মেরামত করা হলো না? কেন বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্নগুলোই এখন হাসপাতালের করিডোরে করিডোরে ঘুরপাক খাচ্ছে। এক রোগীর পরিজনের ক্ষোভ উগরে দিয়ে বক্তব্য, হাসপাতালে এসে শুনছি সিটি স্ক্যান মেশিন খারাপ। আমরা গরিব মানুষ, বাইরে পরীক্ষা করানোর টাকা কোথা থেকে আসবে? যদি দেরির কারণে রোগীর কিছু হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? হাসপাতাল মানেই মানুষের জীবনের শেষ আশ্রয়, অথচ শান্তিরবাজার জেলা হাসপাতালের এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কতটা গাফিলতি চলছে। প্রশাসনিক উদাসীনতায় মানুষের ক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রশ্ন একটাই, প্রশাসন কি আরো বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির অপেক্ষায় রয়েছে, নাকি দ্রুত সিটি স্ক্যান পরিষেবা চালু করে মানুষের এই দুর্ভোগ অবসান ঘটানো হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের চাম্পলাই এলাকায় ফের বন্য দাতাল হাতির তাণ্ডব। গরু চড়াতে গিয়ে হাতির দলের সামনে পড়ে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাস। জানা গেছে, জঙ্গলে গরু চড়াতে গিয়ে হঠাৎ দাতাল হাতির দলের মুখোমুখি হন ধনঞ্জয়। হাতির সুরে আক্রমণ করতে এগিয়ে আসতেই প্রাণ বাঁচাতে তিনি পাশের জঙ্গলের খাতে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন তিনি। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা খোঁজাখুঁজি করে অবশেষে ধনঞ্জয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তেলিয়ামুড়া মহকুমার বনাঞ্চল ও আশেপাশের এলাকায় বন্য দাতাল হাতির সমস্যা নতুন নয়। বিগত কয়েক বছর ধরে হাতির দল লোকালয়ে প্রবেশ করে উপদ্রব চালাচ্ছে। ইতিমধ্যেই হাতির আক্রমণে একাধিক মানুষের মৃত্যু ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার হাতির আক্রমণ হলেও বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চাম্পলাই এলাকার এই ঘটনা আবারও প্রমাণ করল বন্য দাতাল হাতির উপদ্রব এখন মানুষের জীবনের জন্য বড় হুমকি। প্রশাসনের জরুরি পদক্ষেপ ছাড়া এই বিপদ থেকে মুক্তি সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গাটা টুকায় আনছে? জায়গার নাম কি? চাকমাঘাট। চাকমাঘাট কোন জায়গা? চাকমাঘাট ব্রিজ সাপ্লাই এলাকা। সাপ্লাই এলাকা। তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট 8:30টার দিকে একজন পেশেন্ট নিয়ে আসে। পেশেন্টের নাম ধনঞ্জয় বিশ্বাস, 60 বছর বয়স্ক লোক উনি। যে সকালবেলা 10টার সময় বাড়ি থেকে বার হয়েছিল, তারপর 10টার পর থেকে নাকি আর বাড়িতে ফিরছে না। তো
বাড়ির মানুষ চিন্তা করে তাইনের খুঁজার লেগে বার হয়েছে। তারপর তাইনের নাকি লুঙ্গা জাতীয় কোনো একটা জায়গার মধ্যে পাইছে তাইনের। তো পাওয়ার পর বাড়ির যে ফ্যামিলি যারা এখানে আসতো, তো তারা বললো তাইনে নাকি মাথার মধ্যে একটু ব্যথা পাইছে। তো সেখান থেকে নাকি তাইনে জ্ঞান হারাইয়া ওইখানেই আসলো। তো এরপরে সন্ধ্যার দিকে বাড়ির মানুষ তাইনারে ওই জায়গা থেকে উদ্ধার করছে বাইক থেকে। তো পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসে। আসার সঙ্গে সঙ্গে আমি ধনঞ্জয় বিশ্বাস রুগীরা আমি দেখলাম। রুগীর কোমরের নিচের অংশে, আমরা নিচের যে অংশটা, তারপরে উরোর অংশে থাইয়ের মধ্যে ব্যথা পাইছে তাইনে। তারপর বুকের মধ্যেও কিছুটা ব্যথা পাইছে তাইনে। তো আর সকাল থেকে যেহেতু কোনো কিছু খাইনি উনি, তো কিছুটা শারীরিক কন্ডিশন কিছুটা দুর্বলতা আছে। বাকি উনি ঠিকঠাক এখন। আর আমরা আমরা অ্যাডমিট করছি হসপিটালে। আর হসপিটালের আয়ুষ্মান যোজনা থেকে আমরা সবকিছু দিছি। মানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া এক নৃশংস ঘটনার সাক্ষী হলো ভাগলপুর। আগরতলা এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর পরেশ কলোনিতে মাত্র 20 টাকা চাওয়ার অপরাধে 6 বছরের এক শিশু কন্যার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। অভিযোগ, স্থানীয় কয়েকজন মহিলা শিশুটিকে হাতে পায়ে বেঁধে মারধর করে। ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। নির্যাতিত শিশুটির বাড়িতে যান বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিধায়ক সরাসরি শিশুটির সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার বিস্তারিত খোঁজ নেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নয়ন সরকার প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো আবেদন জানান। তিনি বলেন, একটি শিশুর উপর এই ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে দীপালি বণিক, কাজলী সরকার ও মন্টি বিশ্বাস এই 3 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভিনাইল জাস্টিস আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে এবং প্রশাসন আশ্বাস দিয়েছে, নির্যাতিত শিশুর ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো রকম শিথিলতা দেখানো হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ভাগলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পরেশ কলোনি, এখানে গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি। আমরা সিপিআইএম কামালঘাট আর ভাগলপুর এরিয়ার যারা নেতৃত্ব আছেন নরসিংহ লোকালের, তাদেরকে নিয়ে এখানে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই যে ভাগলপুরে একটা নারকীয় একটা ঘটনা ঘটেছে। কারণ একটা বাচ্চা যেটা স্কুলে নার্সারিতে পড়েন, এই বাচ্চা নাম হচ্ছে শ্রাবন্তী দেব, বাবার নাম বিশ্বজিৎ দেব। তো ওই শ্রাবন্তী দেবকে গত পরশুদিন তাকে হাত পা বেঁধে এরকম অবস্থায় রেখেছে, সামান্য অল্প কিছু টাকা চাওয়ার একটা দোষারোপ করে। তো একটা নরকীয় একটা ঘটনা, একটা বাচ্চার সাথে, তাও একটা মেয়ে বাচ্চা। তো সেই ক্ষেত্রে যাতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই ঘটনার সাথে যারা জড়িত আছেন সবাইকে আইনের আওতা নিয়ে যাতে বিচার কার্য শুরু করেন, তার জন্য আমি প্রশাসনের নিকট আবেদন রাখব। দীর্ঘ 8 মাস পর অবশেষে উদ্ধার হলো চুরি যাওয়া একটি দামি মোটর বাইক। আসাম রাজ্যের শিলচর শহরের বাসিন্দা আব্দুর রহিম বর ভুইয়ার মালিকাধীন একটি দামি বাইক উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশ্রামগঞ্জ ইটভাট্টা সংলগ্ন ওয়ারেং বাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাইকের নম্বর সার্চ করে মালিকের পরিচয় নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে বাইক মালিকের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার সত্যতা জানা যায়। বাইক মালিক পুলিশকে জানান, প্রায় 8 মাস আগে তার বাড়ি থেকে বাইকটি চুরি হয়ে গেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, চোরের দল গতকাল রাতে বাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলেও পথে তেল শেষ হয়ে যাওয়ায় বাইকটি ফেলে চম্পট দেয়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোরদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সকালে আমরা আনুমানিক 9টার সময় একটা খবর পাই যে লোকালের লোকজনের কাছ থেকে আমাদের এলাকার বিশ্রামগঞ্জ থানাধীন ইটভাটা ওয়ারেং বাড়ি এখানে এলাকাতে একটা বাইক পড়ে আছে। এরপর আমরা
ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়েছিলা আমরা একটি বাইক, খুব দামি বাইক, 2 লক্ষ টাকা হবে। বাইকের নাম্বারটা হচ্ছে AS11Z1667। এই বাইকটা আমরা উদ্ধার করি, ওইখান থেকে রিকভারি করে আমরা এরপরে তার নেম প্লেটের মাধ্যমে এরপরে আমরা সার্চ করি এরপরে আমরা দেখতে পাই যে এই বাইকের মালিক হচ্ছে আব্দুল রহিম ভুইয়া। এটা হচ্ছে আসামের শিলচরে তার বাড়ি বাসিন্দা। এরপরে যথারীতি ওনার সাথে আমরা মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন করে আমরা জানতে পারি যে এই বাইক তার বাড়ি থেকে গত 8 মাস পূর্বে তার এখান থেকে চুরি হয়েছিল। এখন উনি যদি আসেন, আমরা কথোপকথন বলার পর জানতে পারছি সে আসলে ওই যে রিকভারি বাইকটা ওনার কাছে আমরা হ্যান্ডওভার করা হবে। উইদাউট প্রপার ডকুমেন্টস? উইদাউট প্রপার ডকুমেন্টের মাধ্যমে আমরা সবকিছু ফর্মালিটি অবজার্ভ করে তাকে আমরা হ্যান্ডওভার করা হবে। যুব সমাজকে রক্ষা ও সচেতনতার বার্তা নিয়ে রাজপথের নতুন আহ্বান। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে শুরু হলো রাজ্যব্যাপী প্রজন্ম বাঁচাও কর্মসূচি। রবিবার আগরতলা এডি নগরের স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজের ভবিষ্যৎ ও অধিকার সুরক্ষায় 5 দফা দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন প্রাক্তন ত্রিপুরার রঞ্জিত দলের অধিনায়ক অরূপ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। বক্তারা যুব সমাজের বর্তমান সংকট, কর্মসংস্থান ও সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সংগঠন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনের রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে এই প্রজন্ম বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে যে এই পদযাত্রা, যেটা প্রজন্ম বাঁচাও বার্তা নিয়ে বেড়াচ্ছি, সেটার সূচনা আমি করছি। আমি তো সেভাবে গভীরভাবে বলতে পারবো না। যেটা বলছি, আমাদের যুব সমাজ এবং এই প্রজন্ম, তরুণ প্রজন্ম, ওরা কিন্তু বিভিন্নভাবে ওদের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা প্রজন্ম বাঁচাও নামে একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে। বিজেপির শাসনে প্রায় 8 বছরে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দল মিলে আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম, একের পর এক প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছেন, তার হাত থেকে আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য, বাঁচানোর জন্য কর্মসূচি গ্রহণ করেছি। এক হচ্ছে স্কুলের মধ্যে শিক্ষককে না দিয়ে মেধাকে হত্যা করা, ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারে নিয়ে যাওয়া, বেকারদের হাতে কাজ না দিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত করা, তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদের নেশাগ্রস্ত করা, গোটা রাজ্যে মাকড়সার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করা, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেলা করে নয়ন সাহা 14-13 বছরের শিশুকে খুন করা, প্রসেনজিৎ সরকার ধর্মনগরে ডেলিভারি বয় তাকে খুন করা, একটা বাচ্চা শিশু 10 টাকা চুরির অপরাধে নাম করে 2 জন বিজেপির নেত্রী এই ভাগলপুরে সমাজারে, সেখানে তার উপর যে আক্রমণ অত্যাচার করেছেন, এলাকায় সামাজিকতাকে নষ্ট করে দিয়ে যে ভয়ঙ্কর রূপে চারদিক থেকে যে আক্রমণ, শিক্ষায়, জীবন যাপন, কর্মসংস্থান সব দিক মিলে যে আক্রমণ আমাদের রাজ্যে নামিয়ে এনেছে বিজেপির নেতৃত্বে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামছি। আমরা মনে করেছি স্কুলে পড়ুয়া ছাত্র থেকে ভবিষ্যতে জন্মগ্রহণ করা শিশুটার ভবিষ্যৎ অন্ধকারে পরিকল্পিতভাবে সরকার নিয়ে যাচ্ছেন, শাসক দল নিয়ে যাচ্ছেন। যুব সংগঠন, ছাত্র যুব সংগঠন মালা লেখা তাবুক সং অর্মিসিনি হিমবত হিমলাইনাय রান খাलायनाय जोंनि उद्देश्य संख्या प्रजन्मनो बांचिनानै थिनालनि सिख्ला बसंनि जे भबिष्यत मोनाम फाथिनो थाङै दंहा फियाबा सरकार
না রাজ্য সরকার না এডিসি প্রশাসন বর্তমান প্রজন্ম বাঞ্চনা বিভাগে রক্ষা খবর বিভাগে কোনো স্টেপ না হইতঙ্গ সেনাবনী মাংপিলিক জাগো রাজ্যতে এডিসি প্রশাসন হব 60,000 উপর শূন্য পত্র হোক বনত ফিয়াবা না এডিসি প্রশাসন না রাজ্য প্রশাসন ফুল ফিলাপ খাজানা বিভাগে কোনো সঠিক উদ্যোগ না হলে মিলবে আমনে কারিব তাবুক তাবুক খালাইতং হাসতে জানালে বিভিন্ন আমচায় বিকার সবগুলো জাগো ড্রাগস নি মাফিয়া রগ্ন রিবে অতি কাঁচা নিষ্পাপ একটা টিনেজার্স ইয়ুথ বরগ্ন ইনজেকশন ড্রাগ ইনজেকশন ট্যাবলেট ইয়া ফারি জাগো ড্রাগ এডিক্টেড ইনজেক্টেড নেই বরক মনা ফাচিং থামিতং উদ্ধারের নামে হেনস্থা নাকি ক্ষমতার অপব্যবহার এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আগরতলা বাধারঘাটে এক শেল্টার হাউসকে ঘিরে শুরু হলো তীব্র বিতর্ক ও আইনি লড়াই। বাধারঘাট এলাকার সুনীল চন্দ্র দাসের বাড়িতে অবস্থিত একটি শেল্টার হাউসে অভিযান চালায় পশম ও K9 নামে দুটি এনজিও সংস্থা। এই শেল্টার হাউসটি পরিচালনা করেন শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত নামে দুই মহিলা। অভিযোগ কোনো আগাম নোটিশ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই ওই দুটি এনজিও শেল্টার হাউসে ঢুকে অভিযান চালায় এবং নানা ধরনের বাধা ও হেনস্থা সৃষ্টি করে। ঘটনার পরদিন শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত বাধারঘাট থানায় পশম ও K9 এর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগে তারা এনজিও দুটির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি বেআইনিভাবে শেল্টার হাউসে হস্তক্ষেপ করা হয়েছে এবং তাদের সামাজিক সেবামূলক কাজকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমি ওদেরকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যাই, কিছু বাচ্চা অসুস্থ ছিল, তো যখন আমি গিয়ে রাধানগর পৌঁছি ডাক্তার দেখানোর জন্য ডক্টর থমসনের কাছে, তখন আমার কাছে ফোন যায় আমার বাড়িতে কে বা কারা দৌড়ে ঢুকছে, কেউ পরোয়া করছে না। আমার বাড়ির ভাড়াটি আমার হাজবেন্ডও না করছে, তারপরে ওরা ঢুকে আমার ননদের ঘর, আমার এদিকে ওদিকে সমস্ত ঘরের মধ্যে ওরা ঢুকে যা খুশি বলে এটা কীভাবে রাখছে, এটা কীভাবে রাখছে, এটা তো এমনভাবে রাখছে। বাইরে ঢোকার সময় আমরা তার পরশুদিন মারা গেছিল ওদেরকে আমরা কালো পলিথিন, যে এয়ারটাইট পলিথিন আছে ওটাতে করে রেখেছি, কারণ আমরা একসঙ্গে ওগুলোকে করবো, জ্বালাবো আর কি, কারণ ধুয়ে নিয়ে জ্বালাতে হয়, আশেপাশে লোকজন আছে, তো তারা ওইগুলো খুলে পুরো মাছিতে পুরো খুলে দিয়েছে। তারপরে বাইরে কেন আছে আমি বলছি আপনারা এখানে দেখছেন, উপরে দেখবেন না। তো তারা এই 1 ঘন্টা তাণ্ডব চালিয়েছে পশম আর K9 এনজিও। K9 থেকে সবসময় আমার এখানে রেখে যায় এবং তারা এটাও বলে যে দিদি আমরা তো এমনি রাখতে পারতাম না, 3,000 টাকা দিতে লাগবো, 7,000, 3টা বাচ্চা হলে 7,000। আমি কাশীপুর থেকে একবার 3টা বাচ্চা পাঠাই, ওটার জন্য আমাকে প্রায় আমি দিতে পারিনি, 4,000 দিয়েছি, দিয়ে বলেছি আমি তো 7,000 দিতে পারবো না। তখন তারপর থেকে ওদের রেসপন্স খুব কম হওয়া শুরু করেছে। যাই হোক, এই ব্যাপার নিয়ে আমার কোনো নেই, বাচ্চারা যে কোনোখানেই থাকুক ভালো থাকুক এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার শেল্টার বলতে কি সম্পূর্ণ আমার নিজের খরচা, আমি 18 থেকে 19 লাখ টাকা, 4 লাখ টাকা প্রতি মাসে যায়। আমার এটার পুরো রিপোর্ট আপনারা খুঁজলে আমি পুরো স্বচ্ছতার সঙ্গে দেখিয়ে দিতে পারবো। তারপর আমার উপরে যায়, উপরে আমার মাঝখানে আমার প্রচণ্ড সুগার ছিল, সুগারের সময় আমি ইনসুলিন নিয়েছি, ওই সিরিঞ্জ ধরে বলে বাচ্চাদেরকে বলে সিরিঞ্জ দিয়ে দেওয়া হয়, যা পারে। আমার ফ্রিজের মধ্যে আমি যত ওয়াশটা আছে রেখে দিয়েছিলাম, আমি পরিষ্কার করবো, আজকে সানডেতে পরিষ্কার করি, প্রত্যেক সানডেতে আমি পরিষ্কার করি। ফ্রিজটার থেকে কোনো কিছু বেরিয়েছে না, কিন্তু যে আলমারিটা ওদের ওষুধপত্র রাখা ছিল পুরোটা সুন্দর করে গুছানো ওরা ওই থানাতে আসার কারণটা কি? আর থানাতে আসার কারণ তারা এই আনলফুলি ওরা আমার ঘরে এন্টার করেছে, তারপরে যা খুশি তা করছে। পুলিশ গেছে তো 1 ঘন্টা পর পুলিশ গেছে, ওরা বলে পুলিশকে ওরা আগে ইনফরমেশন দিয়েছে, কিন্তু আমার এর আগে কিন্তু মোটামুটি তাণ্ডব শেষ ওদের। খেলাধুলার ছন্দে আবারও মুখর হতে চলেছে ত্রিপুরা। রাজ্যের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়েছে আসন্ন ত্রিপুরা স্টেট গেমস। সেই উপলক্ষে গেমসের অফিসিয়াল লোগো উন্মোচনের ঘোষণা করা হলো, যা অনুষ্ঠিত হবে আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
তারা জানান, ত্রিপুরা স্টেট গেমস শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং রাজ্যের যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি বৃহৎ উদ্যোগ। কর্মকর্তারা জানান, লোগো উন্মোচনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে স্টেট গেমসের সূচনা হবে। এই গেমসের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনা এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই মূল লক্ষ্য। বিভিন্ন খেলায় অংশ নেবেন শতাধিক ক্রীড়াবিদ। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, গেমসের সফল আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। ক্রীড়া পরিকাঠামো, খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং স্বচ্ছ প্রতিযোগিতা নিশ্চিত করতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে আসন্ন ত্রিপুরা স্টেট গেমস রাজ্যের ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা যে ত্রিপুরা স্টেট অলিম্পিক গেমসের যে হতে চলেছে আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, তা আজকে মস্কোর লোগো প্রকাশ হলো এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার সহযোগিতায় এই ত্রিপুরা স্টেট গেমস খুব সুন্দরভাবে সাফল্য হবে এবং এটা আমাদের রাজ্যের প্রথম ত্রিপুরা স্টেট গেমস এবং আমি চাই এটা একটা খুব ভালোভাবে, খুব সুন্দর, কারণ এটার পিছনে এত যুদ্ধ যে আমাদের চেয়ারম্যান স্যার রতন শাহ মহোদয় রয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টও, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেভাবে সাহায্য করেছে আমাদের সবাইকে, যাতে এই স্টেট গেমসে আমরা খুব সুন্দরভাবে সাফল্য করি এবং আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো হয়। আজকে আমরা একটা ত্রিপুরা রাজ্যের প্রথম যে আমাদের স্টেট গেম হতে চলছে তার লঘু উদ্বোধন হচ্ছে। আমাদের মধ্যে সবাই বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, প্রেস মিডিয়া আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন, আপনাদের সহযোগিতা একমাত্র আমাদের কাম্য। আপনারা থাকলে কিন্তু আমাদের স্টেট গেম কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের ছাড়া কিন্তু আমরা কিছুতেই স্টেট গেমকে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো না। অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্যে হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় 3000 ক্রীড়াবিদ এই গেমসে অংশ। এটা ঐতিহাসিক, একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট, যে ঐতিহাসিক ব্যাপার, পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোঅপারেশন রেখে, এবং আমরা ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যে উনি একজন স্পোর্টস লাভার, স্পোর্টস ব্যক্তিত্ব, ওনাকে চিফ ক্যাপ্টেন করে মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম হতে যাচ্ছে আমরা। এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয়, এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয়, উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। আমরা এই গেমসকে সাকসেস করব। একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন, চ্যালেঞ্জ ছিল, এবং দীপা কর্মকার মহোদয় বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে। এই প্রথমবারের মতো এই রাজ্যে 18টা ইভেন্ট হচ্ছে। নিউজ তৎকাল 24 এর অনুসন্ধানী প্রতিবেদনের সামনে এলো মানবিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র। সাবরুম শহরে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি পরিবারের নিষ্ঠুরতার গল্প নয়, বরং সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া এক নির্মম বাস্তবতা। সাবরুমের প্রয়াত মুহুরী মুকুন্দ শীল ছিলেন কর্মজীবনে কোটি টাকার সম্পত্তির মালিক। তার মৃত্যুর পর আইন অনুযায়ী সেই সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টিত হওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে শারীরিক প্রতিবন্ধী ছোট ছেলে দুলাল চন্দ্র শীলের অসহায়তাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে তার প্রাপ্ত সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে, যদিও আমাদের কাছে সেই অভিযোগের কোনো সত্যতা নেই। নিউজ তৎকাল 24 এর হাতে আসা তথ্য অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী দুলাল চন্দ্র শীলকে বাড়ির এক কোণে ভাঙাচোরা টিনের ছাউনি ঘর থেকে প্রশাসন উদ্ধার করেছে। প্রশাসন মানবিকতার স্বার্থে ওই ঘর থেকে দুলাল চন্দ্র শীলকে উদ্ধার করে সাবরুম হাসপাতালে ভর্তি করান। কিন্তু এখানেই শেষ নয় কাহিনী। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার পর থেকে পরিবারের কোনো সদস্য একেবারের জন্যও তার খোঁজ নেননি। অথচ শারীরিক প্রতিবন্ধী দুলাল চন্দ্র শীলের আপন ভাই বোন সহ আত্মীয় স্বজনরা রয়েছেন। শুধুমাত্র পরিবারের একজনকেই দায়ী করা বোধহয় ঠিক নয়। যদিও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানিয়েছেন দুলাল চন্দ্র শীলের চিকিৎসা ও পরিচর্যায় কোনো ত্রুটি রাখা হয়নি, তবুও সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের শয্যায় একই পোশাকেই দিন কাটিয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে দুলাল চন্দ্র শীলের পাশে পরিবারের কিংবা আত্মীয় স্বজনের মধ্যে একজনকেও দেখা যায়নি।
কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার হয়েও একজন মানুষের এই করুণ অবস্থান সমাজের মানবিক মূল্যবোধকে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এটি নিছক পারিবারিক অবহেলা নয়, বরং মানবিকতার ক্রমশ বিলুপ্তির এক নগ্ন প্রতিচ্ছবি। প্রশ্ন উঠেছে, রক্তের সম্পর্ক কি আজ সত্যিই এতটাই মূল্যহীন? এই ঘটনাটি নিয়ে সাবরুমের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি, অথচ সাবরুমের সামাজিক সংস্থার সংখ্যা নেহাত কম নয়। এই মর্মান্তিক ঘটনাটি নিউজ তৎকাল 24-এ সম্প্রচারিত হওয়ার পরই প্রশাসনের টনক নাড়ে। খবরের জেরেই অবশেষে প্রশাসনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী দুলাল চন্দ্র শীলকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় স্থানান্তরিত করা হয়। এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসন ও সামাজিক সংগঠনগুলি কতটা সক্রিয় ভূমিকা নেয়, নাকি সব জেনেও সমাজ আবার নীরব দর্শকের ভূমিকাতেই থেকে যায়, সেই প্রশ্নই আজ সবচেয়ে বড়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।